আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। নিঃসন্দেহে বাংলাদেশের বাঙালি জাতীয়তাবাদ, এই বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ, স্বাধীনতার অমর সংগ্রামকে যারা শ্রদ্ধা করেন তাদের জন্য একটা দুঃসংবাদ। সেটা হচ্ছে বর্ষিয়ান রাজনীতিবিদ তোফায়েল আহমেদের বিদায়, চিরবিদায়। থেকেও না থাকার মতন অবস্থাতেই ছিলেন গত প্রায় কয়েক বছর ধরে। তোফায়েল আহমেদ অসুস্থ ছিলেন, তার মৃত্যুর গুঞ্জন অনেকবারই উঠেছে, সোশ্যাল মিডিয়া ছড়েছে, এমনকি মেন স্ট্রিম মিডিয়াও খবর হয়েছিল। কিন্তু এবার শেষ তক সেই বাগাসি বলে তোফায়েল আহমেদের শেষ খবরটি পাওয়া গেছে। বলতে পারি মৃত্যুঞ্জয়ী তোফায়েল আহমেদ, কারণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সাথে এই মানুষটির যেই ওতপ্রোত ভাবে অংশগ্রহণ এবং পরবর্তীতে বাংলাদেশের রাজনীতিতে একটা সঠিক রাজনীতি, একটা ভালো রাজনীতি এবং অন্যায়ের বিপক্ষে তার অবস্থান, এমনকি তার নিজ দলের ভেতরে থেকেও দলীয় স্রোতের বাইরে তার কর্মকাণ্ড নিশ্চয়ই শুধু ব্যক্তি স্বার্থে নয়, রাজনীতির জন্য, দেশের জন্য, দেশের মানুষের জন্য ছিল। আমরা খুব ভালো করে অনুমান করতে পারি কাঁদছে সারা বাংলাদেশের তোফায়েল প্রেমী বা সারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি তারাই নয়, কাঁদছে তার নিজ জেলা ভোলার মানুষ। সেই নিজ জেলা ভোলায় আমরা যতটুকু খবর পেয়েছি, আজ যেদিন তোফায়েল আহমেদ মারা গেলেন 1 জুন 2026, তার পরদিন 2 জুন বিকেল 4টায় ভোলায় তোফায়েল আহমেদের শেষ জানাজা হওয়ার কথা। বিকেল 4টায় এখন পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী, এবং সেই জানাজায় কত লক্ষ লোক হবেন সেটা নিশ্চয়ই জানাজার আগে অগ্রিম বলা যায় না, তবে ধারণা করা যায়। এবং তার যে মূল সংগঠন আওয়ামী লীগের সঙ্গে তার শেষ জীবনটায় বড় দূরত্ব থাকলেও, তার পরিচয় যে আওয়ামী লীগ দিয়ে, সে আওয়ামী লীগের সঙ্গে অন্তরে ভেতরে কষ্ট থাকলেও, দুঃখ থাকলেও, দূরত্ব বা বিভাজন থাকলেও, সেই আওয়ামী লীগের পরিচয় তোফায়েল আহমেদের পরিচয়। আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, সেই আওয়ামী লীগ অন্তত নিষিদ্ধ সংগঠন হলেও ভোলা এবং তার আশপাশের জেলাগুলো নিয়ে তোফায়েল আহমেদের জানাজায় বড় ধরনের একটি জমায়েতের পরিকল্পনা করছে। ঢাকায় হয়তো তোফায়েল আহমেদের জানাজা হবে, কিন্তু সেই জানাজা আসলে কতটুকু বর্ণাঢ্য, কতটুকু কেমন হবে, এই নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যখন তোফায়েল আহমেদের মৃত্যু খবর ছড়িয়েছিল, তখন এমন গুঞ্জন ছিল যে তোফায়েল আহমেদের জানাজায় লোকস্রোত ঠেকানোর জন্য অন্তর্বর্তী সরকার আগে থেকেই চিন্তিত ছিল। তোফায়েল আহমেদ মৃত্যু সজ্জায় ছিলেন, যে কোনো সময় মারা যেতে পারেন, এরকম একটা আশঙ্কা অন্তর্বর্তী সরকারের মধ্যেও একটা তটস্থ ভাব ছিল। আমরা তোফায়েল আহমেদের আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে তার মৃত্যু সংবাদটি আবার পুরোটা একটু আপনাদের সামনে তুলে ধরতে চাই। দেশের প্রবীণ রাজনীতিবিদ তোফায়েল আহমেদ আর নেই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। 69-এর গণঅভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধের অন্যতম এই সংগঠক আজ সোমবার মানে 1 জুন বেলা 3:30টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল 82 বছর। তার পরিবারের একাধিক সূত্র মৃত্যু খবরটি নিশ্চিত করেছে। তোফায়েল আহমেদ লাইফ সাপোর্টে ছিলেন এবং স্কয়ার হাসপাতালে ছিলেন। স্কয়ার হাসপাতালের ডাক্তার, তিনি হৃদরোগ বিশেষজ্ঞ, আমরা যতটুকু জানি, ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন, তিনি তোফায়েল আহমেদের মেয়ের জামাতা। তিনি যেহেতু স্কয়ার হাসপাতালে দীর্ঘ সময় ধরে, তোফায়েল আহমেদের জামাতা ডাক্তার তৌহিদুজ্জামান তুহিন আজ বিকেল 4টায় তিনি বলছেন তোফায়েল আহমেদ চিকিৎসাধীন অবস্থায় আজ হাসপাতালে ইন্তেকাল করেছেন। পরিবারের ঘনিষ্ঠজনরা জানান, দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন তোফায়েল আহমেদ। মৃত্যুকালে তিনি এক মেয়ে সহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। তবে তার পরিবারের যারা ঘনিষ্ঠ তারা জানেন যে তার এক ভাতিজা, তাকেও তিনি পালক পুত্রের মতো বড় করেছেন, নিজ সন্তানের মতোই বড় করেছেন। স্কয়ার হাসপাতাল কর্তৃপক্ষ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত 24 সেপ্টেম্বর তোফায়েল আহমেদ নিউমোনিয়া জনিত শ্বাসকষ্ট, হৃদরোগ ও শারীরিক দুর্বলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। তোফায়েল আহমেদ 1943 সালের 22 অক্টোবর ভোলা সদর উপজেলার দক্ষিণ দিঘলদি ইউনিয়নের কোয়ালিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 1967 থেকে 1969 সাল পর্যন্ত তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু ভিপি ছিলেন। 69-এর গণঅভ্যুত্থানে নেতৃত্বস্থানীয় ভূমিকা রেখে দেশ জুড়ে পরিচিতি পান তিনি। 1970 সালের নির্বাচনে মাত্র 27 বছর বয়সে তোফায়েল আহমেদ পাকিস্তান জাতীয় পরিষদের সদস্য নির্বাচিত হন। তিনি 9 বার সংসদ সদস্য নির্বাচিত হন, একাধিকবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি আওয়ামী লীগের বর্তমান কার্যনিষিদ্ধ উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছিলেন।
দর্শক, এবার আসুন তোফায়েল আহমেদ সম্পর্কে আমাদের জানা, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা। এর আগেও আমি নানান সময় আপনাদের সামনে শেয়ার করেছি। তোফায়েল আহমেদ এবং তার পরিবারের সঙ্গে দুদিক দিয়ে আমাদের একটি যোগাযোগ প্রতিষ্ঠিত হয়েছিল। এক, মূলত পেশাগত কারণেই বিভিন্ন পত্রপত্রিকা, মিডিয়া, টেলিভিশনে কাজ করার সুবাদে তোফায়েল আহমেদের প্রচুর ইন্টারভিউ করার সুযোগ হয়েছিল এবং ইতিহাস জানার সুযোগ হয়েছিল, এবং তার পরিপ্রেক্ষিতে একটা পারিবারিক সম্পৃক্ততা তৈরি হয়েছিল। সেই সম্পৃক্ততার মূল ভিত্তি ছিল আমার পিতা, তিনিও তোফায়েল আহমেদের একসময় সহযোদ্ধা ছিলেন। আমাদের মহান স্বাধীনতা যুদ্ধের আগে পর্যন্ত তারা একই প্ল্যাটফর্মের রাজনীতি করলেও স্বাধীনতার পর দুজন দু মেরুর বাসিন্দা হয়ে যান। কিন্তু আমার পিতার প্রতি তোফায়েল আহমেদের অগাধ শ্রদ্ধা আমি শেষ সময় পর্যন্ত দেখেছি। 2017-18 সাল পর্যন্ত যখন তার পারিবারিক পরিসরে যোগাযোগ, তখন পর্যন্ত দেখেছি। সেই সুবাদে তোফায়েল আহমেদ এবং তার স্ত্রীর সাথে, তার পরিবারের সাথে আমার একটা আলাদা রকম কথাবার্তা হওয়ার সুযোগ হয়েছিল, এবং আমি খুব কাছে থেকে দেখার সুযোগ পেয়েছি যে শেষ সময়টা, বিশেষ করে 2014 সালের নির্বাচনের পর তোফায়েল আহমেদের সাথে তার মূল দল আওয়ামী লীগের একটা বড় রকম দূরত্ব রচিত হয়েছিল। তোফায়েল আহমেদের স্ত্রী একাধিকবার আমাকে আক্ষেপের সাথে বলেছেন যে তারা আর দলীয় পর্যায়ে তেমন কোনো গুরুত্ব পাচ্ছেন না, সরকারে তো তাদের কোনো গুরুত্ব নেই। এবং তোফায়েল আহমেদের স্ত্রী, তাকেও আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি, তার আত্মার রূপের মাগফিরাত কামনা করি। তিনিও তোফায়েল আহমেদের আগেই এই পৃথিবীর মায়া ত্যাগ করে চলে গেছেন। তোফায়েল আহমেদের স্ত্রীর সেই আক্ষেপ শোনার সাথে সাথে আমরা এও শুনতাম তোফায়েল আহমেদের বিবাহ সময়কার তাদের নাটকীয় বেশ কিছু ঘটনা, বঙ্গবন্ধুর অজান্তে তোফায়েল আহমেদের বিয়ে হওয়া, তারপর সেই তোফায়েল আহমেদের স্ত্রীকে বঙ্গবন্ধু গিয়ে ঢাকায় নিয়ে আসা, এসব গল্প তোফায়েল আহমেদের পরিসরে জানার সুযোগ হয়েছে। আমার আরো একটি তিক্ত অভিজ্ঞতা হয়েছিল তোফায়েল আহমেদের সাথে। একবার টেলিফোন যোগাযোগের সূত্র ধরে, পেশাগত কারণে টেলিফোন যোগাযোগের সূত্র ধরে বিশেষ বাহিনী আমার পেছনে অনুসন্ধানে লেগেছিল, এবং তখন আমি খুব পরিষ্কার বুঝতে পেরেছিলাম যে তোফায়েল আহমেদের সঙ্গে আওয়ামী লীগের থাকলেও আওয়ামী লীগের আসলে বিশেষ কোনো ভূমিকা নাই। আওয়ামী লীগে তার কোনো বিশেষ ভূমিকা নাই। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডে তিনি থাকতেন, মনোনয়ন বোর্ডে থাকলেও তারপরেও তার কথা কতটুকু গুরুত্ব দেওয়া হতো এটা যারা মনোনয়ন প্রত্যাশী তারা জানেন। অনেককে তিনি আক্ষেপ করে বলতেন যে আমি বললে বরঞ্চ ফলাফল উল্টো হতে পারে। সেই তোফায়েল আহমেদের বিদায়ে আপামর আওয়ামী লীগ তো নিশ্চয়ই, আওয়ামী লীগের কর্মী সমর্থক বাংলাদেশে কোটি কোটি রয়েছেন, তারা সহ সাধারণ মানুষের মধ্যে নিঃসন্দেহে একটি দুঃখ ভারাক্রান্ত পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা নিশ্চয়ই এই মহান নেতার, বিশেষ করে বারবারই উল্লেখ করছি, স্বাধীনতা যুদ্ধে যার অবিস্মরণীয় অবদান, সেই মহান নেতা তোফায়েল আহমেদের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে জাতি কোনো কার্পণ্য করবে না, এবং তার সাথে দ্বিমত থাকলেও, তার রাজনৈতিক দর্শনের সাথে দ্বিমত থাকলেও বিএনপি এতে সব রকম সহযোগিতা করবে, সেই প্রত্যাশা অবশ্যই থাকছে। এবং একথাও শেষ পর্যন্ত উল্লেখ না করলেই নয় যে এই তোফায়েল আহমেদ, যিনি মৃত্যুশয্যায় একজন থাকা মানুষ, মৃত্যুর 1 মাসের মতো আগে তার বিরুদ্ধে আবার গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিল, যা নিয়ে বাংলাদেশে আইন কানুন রাজনীতি অঙ্গনে ব্যাপক তর্ক বিতর্ক হয়েছে। সেই জননেতা, গণনেতা, বাংলাদেশের নেতা তোফায়েল আহমেদের মতো শ্রদ্ধা জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো। শেখ হাসিনাই টার্গেট। 2024 সালের ভয়ঙ্কর সন্ত্রাসকালীন সময়ে যারা নেতৃত্ব দিয়েছিল তাদের অন্যতম ছাত্র শিবিরের সাবেক নেতা মাসুদ স্পষ্টভাবে গণমাধ্যমে বলেছিলেন, আমাদের টার্গেট বঙ্গভবন সহ কোথাও ছিল না, আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। শেখ হাসিনাকে রেখে কিছুই করা যাবে না, এটাই ছিল টার্গেট। অর্থাৎ শেখ হাসিনাকে হত্যা করাই তাদের মূল টার্গেট ছিল, তেমন ভাবেই তার কথায় স্পষ্ট হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যাকারীরা, আত্মস্বীকৃত হত্যাকারীরা ইন্টারভিউ দিয়ে বলেছিলেন শেখ মুজিব এত জনপ্রিয় ছিল যে তাকে বাঁচিয়ে রেখে কোনোভাবে কোনো বিপ্লব, কোনো অভ্যুত্থান সফল করা যেত না। অর্থাৎ টার্গেট ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশে 2004 সালের 21 আগস্ট টার্গেট ছিলেন শেখ হাসিনা। তাকে হত্যার জন্য রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় গ্রেনেড হামলা করা হয়। আল্লাহর অশেষ রহমতে তিনি পরিত্রাণ পান, যদিও সেদিন 23 জনের জীবন কেড়ে নেওয়া হয়। শত শত নেতাকর্মীরা গ্রেনেডের স্প্লিন্টারে পঙ্গুত্ব বরণ করে
বেঁচে আছেন, নানাভাবে অনেকে মারা গেছেন। চট্টগ্রামের লালদিঘি ময়দানে ব্রাশ ফায়ার করা হয়, ব্রাশ ফায়ারে যাতে শেখ হাসিনা মারা যান। সেদিনও আল্লাহর অশেষ রহমতে তিনি পরিত্রাণ পান। গোপালগঞ্জের কোটালীপাড়ায় শেখ হাসিনার সভাস্থলে তথাকথিত ইসলামী অর্থাৎ জঙ্গিদের দিয়ে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। টার্গেট ছিল শেখ হাসিনা। এমন অন্তত ১৯টি হত্যা প্রচেষ্টা, সবটারই টার্গেট ছিলেন শেখ হাসিনা। শেখ হাসিনার অপরাধ কি? তিনি দরিদ্র পীড়িত প্রাকৃতিক দুর্যোগের সিম্বলিক বাংলাদেশকে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছেন। তিনি ধনী দরিদ্রের অবসান ঘটিয়েছেন, বাংলাদেশের অবকাঠামোগত উন্নয়ন করেছেন, বিশ্বের মানচিত্রে বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড়াবার ব্যবস্থা করে দিয়েছেন। তিনি বাংলাদেশে যা কেউ কল্পনা করেনি সেই পদ্মা সেতু, মেট্রো রেল, থার্ড টার্মিনাল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, কর্ণফুলী নদীর নিচ থেকে টানেল তৈরি করে দিয়েছেন, প্রতিটি গ্রামে বিদ্যুৎ পৌঁছে দিয়েছেন, ইনফরমেশন টেকনোলজি, ইন্টারনেট প্রতিটি গ্রামে পৌঁছে দিয়েছেন, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষা প্রতিষ্ঠান কি করেন নাই তিনি? বাংলাদেশে একটা মেডিকেল বিশ্ববিদ্যালয় ছিল না, তিনি করে দিয়েছেন। প্রতিটি ডিভিশনাল শহরে বিশ্ববিদ্যালয় করে দিয়েছেন, অনেক জেলা শহরে বিশ্ববিদ্যালয় হয়েছে, মেডিকেল কলেজ হয়েছে, উচ্চ শিক্ষা বেড়েছে, ধনী দরিদ্রের অবসান করেছেন, গৃহহীনদের বাড়িঘর করে দিয়েছেন, সামাজিক সুরক্ষা বেষ্টনী করে দিয়ে প্রতিটি মানুষ, প্রতিবন্ধী, বিধবা, স্বামী পরিত্যক্তা, স্টুডেন্টস, মুক্তিযোদ্ধা কাউকেই রাষ্ট্রীয় পুনর্বাসনের সুযোগ থেকে আলাদা করে রাখেননি। তিনি সাম্প্রদায়িকতার পরিবর্তে অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করেছেন। তিনি যুদ্ধ অপরাধীদের বিচার করেছেন। তিনি আইনের শাসন প্রতিষ্ঠিত করেছিলেন। তার সময় মানুষ, রিকশাওয়ালা, শ্রমিক, খেটে খাওয়া মানুষ, কুলি, মজুর সবাই একটা শান্তিতে ছিল, আইনের শাসন ছিল। আর নতুন করে আবার তাকে টার্গেট করেছে। গণমাধ্যম ব্যক্তিত্ব নবনীতা চৌধুরীর সঙ্গে ইন্টারভিউতে ব্রিজ সম্পাদক শোয়েব চৌধুরী এক ভয়ঙ্কর তথ্য দিয়েছেন। সেই তথ্যে তিনি বলেছেন, ফ্রান্সে বর্তমানে ভিজিটরত ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে একটি বিশাল হোটেলে পৃথিবীর বিভিন্ন দেশের যারা ভয়ঙ্কর সন্ত্রাসী, ভাড়াটিয়া খুনি, তাদের নিয়ে বৈঠক করেছেন এবং তার টার্গেট ভাড়াটিয়া খুনি দিয়ে হলেও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে হত্যা করতে চান তিনি। এই ভয়ঙ্কর টার্গেট তার পূর্বেও হয়তো ছিল, কিন্তু এখন তিনি আরো বেপরোয়া। তার বিশাল অর্থ রয়েছে, পৃথিবীর বিভিন্ন স্থানে তার লোক রয়েছে। সে যে কত খারাপ, শেষ পর্যন্ত জাতির জনকের কন্যা, আধুনিক বাংলাদেশের স্রষ্টা শেখ হাসিনাকে হত্যা করার জন্য ভাড়াটিয়া খুনিদের সঙ্গে তিনি বৈঠক করছেন। এই ভয়ঙ্কর তথ্য আবিষ্কৃত হওয়ায় মানুষের ভিতরে নানা রকম প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কিন্তু আমি বিশ্বাস করি হায়াত মৃত্যু আল্লাহর হাতে, চাইলেই হয় না। ২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পূর্ণরূপে তাকে টার্গেট করেছিল, আল্লাহ তাকে রক্ষা করেছেন, অসংখ্যবার আল্লাহ তাকে রক্ষা করেছেন। কিন্তু এই ইউনুস নামক এই ব্যক্তিকে যারা পেয়ে উচ্ছ্বসিত হয়েছিলেন, যারা গণমাধ্যমে আর্টিকেল লিখেছিলেন, টেলিভিশনে টকশো করে বলেছিলেন যে বিশ্বের বুকে এমন এক ব্যক্তি আসছে, যে এমন ব্যক্তি মনে হচ্ছে না বাংলাদেশটাকে মনে হয় যে হেভেনে তৈরি করে দেবেন, প্যারাডাইসে তৈরি করে দেবেন, তাদেরও মতিভ্রম হয়েছিল। আজ তারা বুঝতে পেরেছেন ইউনুস একটা বিশ্ব বাটপার, ইউনুস একটা দুর্নীতিবাজ, ইউনুস একটা ভয়ঙ্কর ধান্দাবাজ, ইউনুস একটা সুদের ব্যবসায়ী, ইউনুস নিজেরটা ছাড়া আর কিছুই বোঝেন না। তার দুর্নীতির মামলা প্রত্যাহার করা থেকে শুরু করে হেন কিছু করেন নাই, নিজের স্বার্থে, দেশের স্বার্থে কিছুই করেন নাই। তিনি আবার টার্গেট করেছেন শেখ হাসিনাকে। বঙ্গবন্ধুর খুনিরা বিভিন্ন সময় বিভিন্ন রূপে আবির্ভূত হয়, কখনো কর্নেল ফারুক রশিদ গং, কখনো হয়তো আবার এই ইউনুস নামে এবং তাদের পারিষদবর্গ সহ। আর ২১ আগস্টের ঘটনার সঙ্গে কারা জড়িত তা স্পষ্ট দিবালোকের মতো সকলের কাছে। শেখ হাসিনার সঙ্গে লক্ষ কোটি মানুষের দোয়া রয়েছে, মানুষের ভালোবাসা রয়েছে, তার বাবা মার দোয়া রয়েছে। চাইলে তাকে বিনাশ করা যাবে না,
শেখ হাসিনা দৃঢ়চেতা মানুষ। তিনি কোনো ভয় ভীতি প্রলোভনের কাছে আত্মসমর্পণ করেন না। শেখ হাসিনা বাংলাদেশকে অন্ধকার থেকে আলোকবর্তিকা হাতে নিয়ে অপ্রতিরোধ্য গতিতে সামনের দিকে এগিয়ে নেওয়া মানুষ। শেখ হাসিনা বিশ্বের কাছে একজন প্রতিষ্ঠিত রাষ্ট্রনায়ক। শেখ হাসিনা ভারত উপমহাদেশের ভিতরে সবচেয়ে বেশি সময় রাজনীতি করা একজন রাজনীতিক। তিনি রাজনীতি শিখেছেন তার পারিবারিক পরিমণ্ডলে। তিনি রাজনীতি শিখেছেন 21 বছর রাস্তায় আন্দোলন করে। তিনি রাজনীতি শিখেছেন আইয়ুব মোনায়েম ইয়াহিয়া বিরোধী আন্দোলনে তার বাবার নেতৃত্বের সেই রাজনীতি চর্চা থেকে। শেখ হাসিনাকে হত্যা চেষ্টাকারী এই ইউনূসের প্রতি আসুন আমরা সমস্বরে ঘৃণা জানাই। এত বড় ভয়ঙ্কর টাউট, বাটপার, দুর্নীতিবাজ, এত খারাপ মানুষ আমার মনে হয় বাংলাদেশের ইতিহাস না, আমাদের সেই কথিত পূর্ব পাকিস্তান থেকে শুরু করে আজ পর্যন্ত এত খারাপ মানুষ কোনোদিন আসে নাই, যে বিচার ব্যবস্থাকে ধ্বংস করেছে, সাংবিধানিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে, বাংলাদেশের সামাজিক শিষ্টাচারকে ধ্বংস করেছে, মবের সংস্কৃতি চালু করেছে, বেয়াদব তৈরির কারখানা তৈরি করে দিয়েছে। এই ইউনূস ঘৃণা ভরে সারা পৃথিবীতে সর্বত্র প্রত্যাখ্যাত হবে। বাংলাদেশে সহ পৃথিবীর কোথাও এই ইউনূস নির্বিঘ্নে চলতে পারবে না। ঘৃণা তার পিছু নিয়েছে। ষড়যন্ত্রকারীরা কোনোদিন কেউ ভালো থাকে না, বিশ্বাসঘাতকরা ভালো থাকে না, খুনের চেষ্টাকারী অপচেষ্টাকারীরা ভালো থাকে না, দুর্নীতিবাজরা ভালো থাকে না। এটাই ইতিহাসের শিক্ষা। ইউনূস থাকবে আমাদের ইতিহাসে সবচেয়ে ঘৃণিত, জঘন্যতম, বর্বর, নারকীয় একজন মানুষের প্রতিবিম্ব হিসাবে। জাতীয় গুরুত্বপূর্ণ যে সিনেমা প্রধানমন্ত্রী দেখলেন এবং তার প্রশংসায় সবাই পঞ্চমুখ হয়ে গেল। যখন শিশুরা মারা গেল তিনি গেলেন না, সিনেমা দেখতে গেলেন। আমেরিকার অভাবে শিশু মারা গেল, তিনি এগুলো নিয়ে উদ্বিগ্ন ছিলেন না। মানুষ প্রশংসা, আমাদের প্রধানমন্ত্রী সিনেমা বান্ধব। এখন কেমন লাগে? সিনেমা কোথায় গেল? সাতগাড়ি পুলিশ যে সিনেমা হল বন্ধ করে, সিনেমা পরিচালনা বন্ধ করে দিল, সিনেমা দেখা বন্ধ করে দিল। কোন সিনেমা? যে সিনেমায় শীর্ষ নায়ক নায়িকা অভিনেতা অভিনেত্রীরা জুলাই সন্ত্রাসী আন্দোলনে চিৎকার করেছেন, মোটামুটি নাঙ্গা হয়ে নাচানাচি করেছেন, আন্দোলনে যুক্ত হয়েছিলেন, তারাই এখানকার পাত্রপাত্রী অভিনেতা এবং অভিনেত্রী, তাদের সিনেমা বন্ধ। আর এই বাংলাদেশ তো শোনেন, এই জন্য ডক্টর হুমায়ুন আজাদ বলেছেন এক কিতাবের পাঠক থেকে সাবধান থাকতে হবে। এই দেশের মানুষকে এক কিতাবের পাঠক বানিয়ে ফেলা হচ্ছে। সুতরাং এই দেশের সংস্কৃতি, সাহিত্য, শিল্প সব ধ্বংস হয়ে যাবে, এটাই স্বাভাবিক, এটাই স্বাভাবিক। আর এই দেশের বুদ্ধিজীবী যারা রাজনৈতিক নেতা, তারা মোল্লাদের দেখে ভয় পায়, মোল্লাদের এড়িয়ে চলে, অথবা মোল্লাদের মাইন্ডসেট আর তাদের মাইন্ডসেট একই। তার জন্য এই দেশ শিল্প, সাহিত্য, সংস্কৃতি, গণতন্ত্র সব ধ্বংস হবেই, এটা অনিবার্য। এই বাংলাদেশ আজ পর্যন্ত, যেখানে আমি তো বলেছি বারবার যে কোনো দেশে যদি শুধুমাত্র মিলিটারি দখল করে ওই দেশ ধ্বংস হয়ে যাবে, যদি মোল্লায়ও দখল করে দেশ ধ্বংস হয়ে যাবে। একটা তো দুইটার মধ্যে একটা দখল করলে দেশ, সে জায়গায় মোল্লা আর মিলিটারি মিলে বাংলাদেশের ঘাড়ে শোয়ার হয়েছে, এই দেশ তো ধ্বংস হবে। আর কোন ব্রাহ্মণবাড়িয়া, জেম্বার ব্রাহ্মণবাড়িয়া সবসময় মার কাটের জন্য, মাশাআল্লাহ, বিরাট ইসলাম প্রেমিকেরা, বিরাট ইসলাম প্রেমিক, এত ইসলাম কায়েম করে ফেলছে যে প্রতিদিনই মারামারি করা লাগে তাদের। আর এই যে প্রধানমন্ত্রী, তার যে সিনেমা দেখা যে একটা আইওয়ার্স ছিল, তিনি এতই সিনেমা বান্ধব, তার সিনেমা বন্ধ হয়ে গেল। ভাই, এই সিনেমা হলে এমনি তো বোম মারে নাই 19 জায়গায়, 19টি হলে, মনে আছে তো সিনেমা হলগুলোতে বোম মারেছিল, মনে আছে? পরিকল্পিত ভাবে এই বাংলাদেশটাকে কয়েকটি রাষ্ট্র এবং মোল্লারা মিলে পরিকল্পিত ভাবে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে। আমরা এটা ঠেকাতে, শিল্প সাহিত্যকে তারা দামি দেয় না। কালকে এক মোল্লার ভিডিও আমি দেখলাম, সেখানে লেখছে যে সঙ্গীত, শিল্পকলা, সাহিত্য এগুলো বন্ধ করে দিতে হবে, এগুলো ইসলামের মধ্যেই করে না। এরকম মাইন্ডসেট আপ এই দেশের মানুষ। যেই দেশে বিজ্ঞান শিক্ষা পড়াইতে গেলে সেই শিক্ষককে ধর্ম অবমাননার অভিযোগে পেটানো হয়, তার নামে মামলা দেওয়া হয়। যেই দেশে বিজ্ঞানই টিকতে পারবে না, সেই দেশে শিল্প সাহিত্য আপনি কিভাবে ঠেকাবেন আমাকে বলেন? যেই দেশে আপনি দেখেন আগে সারা বাংলাদেশের হাটে, মাঠে, ঘাটে, বন্দরে দোতারা বাজায় গান গাইতে শুনতেন, কাউকে এখন শুনেন বলেও না, খুঁজে হারিকেন লাগাও পাবেন না। এরা তো সিনেমা ধ্বংস করবে, সিনেমা হল ভেঙে ওই জায়গায় তারা মাদ্রাসা বানাবে, বলৎকারী সেন্টার বানাবে। এখন বাংলাদেশ এটাই চায়, এটাই হবে। তবে এই সরকার যেহেতু মোল্লা বান্ধব, সুতরাং সংস্কৃতি বান্ধব তারা হইতে পারবে না, চায়ও না। আসলে আপনি যেটা, ওই যে
নিউজ পোর্টাল দেখালেন, BD20 কি যেন 24, এগুলো তাদের একটা এজেন্ডা, এগুলো ডিজেভাই বলে দিয়েছে, জামাত বলে দিয়েছে, এগুলো তারা ছড়াচ্ছে। আমরা এর আগে ওই যে মানব জমিনের মতিউর রহমানকে বলতে শুনলাম শেখ হাসিনার আওয়ামী লীগ সম্ভব না, তারপর ভারত চেয়েছিল নির্বাচনে শেখ হাসিনাকে আনতে, এগুলো সব মিথ্যা কথা। এগুলো প্রপাগান্ডা। যখন শেখ হাসিনা ঘোষণা দিয়েছে যে আমি আসতেছি, তোমরা ফাঁসির দড়ি তৈরি করে রাখো, যখন তার কর্মীরা চাঙ্গা হয়ে গেছে, যখন বাংলাদেশের মানুষ ধরে নিয়েছে শেখ হাসিনা আসতেছেন, কবে সেটা কেউ জানে না, কিন্তু যে কোনো সময় আসতে পারেন, এটা যখন সারা বাংলাদেশে ছড়িয়ে গেছে, তখন মনে করেন যে বাংলাদেশের পত্রিকাগুলোতে বিভিন্ন ফরমায়েশি নিউজ, মেসেজ এগুলো দেওয়া শুরু করলো। এটা তার একটা অংশ। এটা নিয়ে থোড়াই এই যে বলতেছে যে বাংলাদেশ আওয়ামী লীগ বিভ্রান্ত কেন হতে যাবে। আর আওয়ামী লীগ, আপনি যে কথাটা বলতেছেন, আওয়ামী লীগের বিভিন্ন ফেসবুক পেজে তারা একে অপরের সাথে তর্ক বিতর্ক করেছে, এগুলো আমাকেও বলেছে। বিশেষ করে আপনি যার কথা বলতে চাচ্ছেন আমি বুঝতে পারছি, সেটা হলো অমি পিয়াল ভাই আর হচ্ছে নিজম মজুমদারের যে তর্ক বিতর্ক, তার মধ্যে আইজউদ্দিন আছে আর অন্য সুশান্ত দাশগুপ্ত আছে, এদের যে বিতর্ক সৃষ্টি হয়েছে, এরকম তাদের আগেও হয়েছে, আবার মিল হয়ে গেছে। এটা নিয়ে আমি খুব একটা বেশি মনে করতেছি না এটার জন্য বিভ্রান্ত হবে আমি। তাদের জন্য আওয়ামী লীগ কেন বিভ্রান্ত হবে? তারা যে তর্ক বিতর্ক করছে এগুলো তাদের ব্যক্তিগত পর্যায়ে। হ্যাঁ, কিছুটা সমস্যা হচ্ছে যারা আওয়ামী লীগের কর্মী, সাধারণ কর্মী, ডেডিকেটেড কর্মী, তারা আহত হচ্ছে। কারণ তারা বিশেষ করে যারা কেউ অমি পিয়ালের পক্ষেও, একই সাথে সুশান্তর পক্ষে, একই সাথে আইজউদ্দিনের পক্ষে, একই সাথে নিজাম মজুমদারের পক্ষে, তাদের জন্য একটু মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে, তাদের জন্য সমস্যা। কিন্তু বিভ্রান্ত হবে না। বাংলাদেশ আওয়ামী লীগ কেন বিভ্রান্ত হতে যাবে? বাংলাদেশ আওয়ামী লীগ দুই ভাগ হয়ে যায় নাই। কেউ তো বলে না যে শেখ হাসিনার নেতৃত্ব মানে, এরা সবাই শেখ হাসিনার নেতৃত্ব একটা। কেউ হয়তো তাদের ব্যক্তিগত, কেউ বলতেছে আমি বড়, কেউ বলতেছে আমি বড়। বিষয়টা এরকম, ওই যে পতভাবে আমি দেব, রতভাবে আমি, তারপরে অন্তর্জামী, মানে শেখ হাসিনা হাসতেছেন। কারণ হলো যে এটা কোনো বিষয় না, এটা তাদের বিতর্ক, এটা নিয়ে আওয়ামী লীগের কোনো সমস্যাই হবে না। বরং আমি পোস্ট দিয়েছি, অনেকে আমাকে জিজ্ঞেস করেছে যে ফরিদ ভাই, এই যে অমি পিয়াল এবং নিজম মজুমদার, আইজউদ্দিন, সুশান্ত, এদের যে তর্ক বিতর্ক, এটা আপনি কোন দৃষ্টিতে দেখেন? আমি বলেছি, দেখেন, ইসলাম ধর্মে একটা কথা আছে, নবী একবার বলেছিল যে আমার উম্মতের মধ্যে অনেক ফ্যাসাদ হবে, ঝগড়া হবে। তখন বলেছিল যে সাহাবীরা যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমার উপায় কি? বলেন কি এরকম ঝগড়া ফেসাদ? না, ওটা আমার উম্মতের মধ্যে ঝগড়া ফেসাদ একটা রহমত। আমার কেন যেন মনে হচ্ছে অমি পিয়াল, নিজম মজুমদার, আইজউদ্দিন বলেন আর সুসুপ্ত বলেন, কি কই সুশান্ত দাশগুপ্ত বলেন, বা আরো যারা আওয়ামী লীগের পক্ষে যারা কাজ করে যাচ্ছে, শেখ হাসিনার পক্ষে আন্দোলন করে যাচ্ছে, মুক্তিযুদ্ধের পক্ষে, আওয়ামী লীগের পক্ষে, তাদের মধ্যে যে বিরোধটা থাকে, এটা আমি বিভ্রান্ত বলে মনে করি না। এতে বরং আওয়ামী লীগের মনে করতেছে এটা আওয়ামী লীগের জন্য রহমত, আমার মনে হয় আর কি। এবং এই ব্যাপারে আমি পোস্ট দিয়েছি, এটা শেষে রহমতে পরিণত হবে। আওয়ামী লীগের কর্মী না, নেতাও না, আমি আওয়ামী লীগের কর্মী না, নেতাও না। যারা আওয়ামী লীগ করে তাদের জন্য হয়তো বার্নিংস থাকবে, কিন্তু যারা আলোচক, সমালোচক, তাদের সমালোচনা করতেই হবে। আওয়ামী লীগ যদি কালকে একটা ভয়াবহ ভুল করে, আমি কি সমালোচনা করবো না? ধরেন আওয়ামী লীগ আজ না হোক কাল তো ক্ষমতায় আসবে, আওয়ামী লীগ ভুল করলে তো আমি সমালোচনা করবোই, অবশ্যই করবো। আমি আগে অগ্রিম বলে রাখলাম, আওয়ামী লীগ যদি এমন কিছু করে যেটা গণতন্ত্রের জন্য হুমকি, আওয়ামী লীগ যদি ক্ষমতায় এসে 72 সংবিধানের জন্য হুমকি, এমন কিছু করে, অবশ্যই আমিও তখন সমালোচনা করবো না। আমার ফাইট কেন? আমি ফাইট করতেছি কেন? আমি তো আওয়ামী লীগ করি না, কিন্তু আওয়ামী লীগের পক্ষে আমার ফাইট চলে যাচ্ছে কেন? আমার ফাইটিং তার পক্ষে কেন চলে যায়? কারণ আমি মুক্তিযুদ্ধের পক্ষে। আমি আওয়ামী লীগ করি না, কিন্তু আমি মুক্তিযুদ্ধের পক্ষে। অবশ্যই মুক্তিযুদ্ধের পক্ষে আমি কাউকে ছাড় দেবো না, নোবাডি আছে, কাউকে না, তার দিতে পারি না। মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে গেলে আমি মিথ্যা হয়ে যাবো। মুক্তিযুদ্ধ মিথ্যা হয়ে গেলে, মুক্তিযুদ্ধ না থাকলে আমার দেশ থাকে না, মুক্তিযুদ্ধ না থাকলে আমার পতাকা থাকে না, বঙ্গবন্ধু না থাকলে আমার মানচিত্র থাকে না, বঙ্গবন্ধু না থাকলে আমার সার্বভৌমত্ব না। এগুলো প্রশ্ন তো আমি কাউকে ছাড় দেবো না। সেটা কিন্তু সরকার, রাষ্ট্র, ধরেন আমি ক্ষমতায় গেলাম, আমাকে মন্ত্রী বানানো হলো, 5 বছর আমি ক্ষমতায় থাকলে আমার কি ভুল হবে না? 5 বছরে কি আমি 5টা ভুলও করবো না? অবশ্যই আমার ভুল থাকবে, অবশ্যই সমালোচনা থাকবে। সমালোচনার সমস্যা না। আমি আবারও বলি, আমি মনে করি পৃথিবীর, আমার ফিলোসফি হলো পৃথিবীতে কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়, এবং গণতন্ত্র তাই, কেউ সমালোচনার ঊর্ধ্বে নয়। অবশ্যই সমালোচনা করবেন, এবং সেই সমালোচনাটা জাতি, সমাজ, রাষ্ট্র, মানুষ, মানবতার, সংবিধান, এগুলোর পক্ষে থাকতে হবে। সেই কথা অবশ্যই আপনি কেন করবেন না? রেজিনার ব্যাপারে বললেন, সেটার সমালোচনা আমি করেছি। ইভেন ক্রস ফায়ারের সমালোচনা আমি করি নাই আওয়ামী লীগের আমলে, কারণ আমি তো ক্রস ফায়ারের পক্ষে না। এর জন্য কি আমি লালপত্র হয়ে যাবো? হবো না। আর ওই যে লালপত্র নিয়ে যেহেতু কক্সবাজারে একজন পৌরসভার কাউন্সিলরকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছিল, তার 2টো মেয়ে ছিল, সেটা নিয়ে পুরো দেশ কিন্তু কান্না করেছে। না, এটা ওর ব্যাপারে পুরো দেশ থেকে আমি তার পক্ষে ছিলাম। আকরাম, ওর নাম আকরাম, আমি তাকে খোঁজ নিয়েছি। সে আসলে হ্যাঁ, তার ক্রস ফায়ার অন্যায় হয়েছে, কিন্তু আদতে আকরাম ড্রাগ ডিলার ছিল, ভয়ঙ্কর এই ছিল, এটা সত্য।